ওকে আচ্ছা, তো আজকে আমরা কি পড়বো? ভেক্টর। তো আমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়টা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে প্রথমে সবার আগে পড়ো, এবং স্যাররা প্রথম অধ্যায়ের আগে আসলে ভেক্টর পড়ায় এবং অনেক কিছু পড়া লাগে। তো ভেক্টরের কোশ্চেন নর্মালি কিছু বেসিক সিম্পল, এবং কোশ্চেনগুলো আসলে অনেক সহজ। তোমাদের কিছু কোশ্চেন আমি দেখাবো, আর আজকে যেটুকু ভেক্টর পড়বো চেষ্টা করবো হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে ভেক্টর শেষ করে দেওয়ার। এবং দেখো তোমাদের কাছে 1 পেজের একটা শিট আসলে দিছি, 1 পেজের শিট এটা আমি একটু আগে লিখেছি। আমি তোমাদের বলছিলাম যে 1 পেজের মধ্যে ভেক্টর শেষ করবো, এখন দেখি যে আমার কাছে আগে যে শিটগুলো আছে 2-3 পেজ আছে ফাঁকা ফাঁকা করে। তো তখন দেখলাম যে 1 পেজে কিভাবে শেষ হবে, তো 1 পেজে শেষ করে দিব আমরা, ঠিক আছে? এখানে যা যা আছে শুরু থেকে আমরা শুরু করব। তো প্রথমে বইটা আসলে দেখাইছিলাম যে যেহেতু বই আছে, বইয়ের ভেক্টর অনেক কিছু আছে, এখানে কিছু বিষয়পত্র আছে, তোমরা পড়বা, দেখবা, পিডিএফ দিবানি, দাগাই ফেলতে পারবা। তো চলো আমরা শুরু করি তাহলে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, রাশি আসলে কি কি আছে? রাশি কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্কেলার আর হচ্ছে ভেক্টর। খুব সিম্পল, আমরা কি জানি স্কেলার রাশির কি কি আছে? মানও নাই, দিকও নাই, নাকি? মানও আছে, দিক নাই। আচ্ছা, আর ভেক্টরের মান আর দিক দুইটাই আছে, মনে রাখবা ভেক্টরের দুইটাই আছে, কিন্তু স্কেলারের কি নাই? দিক নাই, এজন্য হচ্ছে স্কেলার। ওকে, তাহলে ভেক্টর রাশির দুইটাই থাকবে, স্কেলারের শুধুমাত্র কি থাকবে? মান থাকবে। ওকে, এরপরে নেক্সট যে কোশ্চেনটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যে নিচের কোন উদাহরণটা ভেক্টর রাশির উদাহরণ, বা নিচের কোনটা স্কেলার রাশির উদাহরণ? তো এখানে অনেকগুলো আছে, পৃথিবীতে বা প্রকৃতিতে তো অনেক ধরনের রাশি আছে। তো সবগুলো তো আর পরীক্ষাতে থাকবে না, আমাদের বইয়ে যেগুলো আছে তার আশেপাশে যেগুলো আছে বা বইয়ের ভেতরে সব মিলে যা আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে প্রথমে দেখো এখানে কি লেখা আছে, এটা নেমনিক লেখা আছে। কি লেখা আছে? ভবে সব প্রিয়তম, ভাসে প্রেমে। এখন আমাকে একজন বলছিল যে ভাইয়া প্রিয়তমা কেন না? প্রিয়তমা, তুমি বলছিলা প্রিয়তমা কেন না? প্রিয়তমরা কেন প্রেমে ভাসে? কারণ প্রিয়তমারা সাঁতার জানে না। ঠিক আছে, তাহলে প্রিয়তম হচ্ছে প্রেমে ভাসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা সবাই সাঁতার জানো না, তোমরা জানো তো? তাহলে প্রেমে ভাসতে পারবা? আমার কণ্ঠ খেয়ে মনে হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলি নাই তো এই জন্য। তো দেখো ভবে সব প্রিয়তম প্রেমে ভাসে মানে কি? ভতে কি হবে? ভরবেগ। আচ্ছা, বেদে কি হবে? বেগ। সতে হচ্ছে স্মরণ, বতে কি? বল। প্রচুর আসবে পরীক্ষাতে। প্রিয়তম পথে হচ্ছে প্রাবল্য। এবার ওতে কি হবে? ওজন। আর ততে হচ্ছে ত্বরণ, আর ত্বরণের বিপরীত কি? মন্দন। আচ্ছা, ভাষেতে কি হবে? পথে হচ্ছে ভ্রামক। অনেক কিছুই আছে, একটা হয় না, সেটা পরে পড়াচ্ছি। আর সতে কি হবে? সান্দ্রতা। এটা কখনো পড়ছো তোমরা? এখনো তোমাদের ফার্স্ট ইয়ারের 7ম অধ্যায় আছে সান্দ্রতা, ঠিক আছে? আর প্রথম অধ্যায় সান্দ্রতা কার বৈশিষ্ট্য কি আছে এগুলো আছে। আর প্রেমেতে হচ্ছে পৃষ্ঠটান, আর মতে কি হবে? মহাকর্ষীয় প্রাবল্য। এই প্রেমের মধ্যে কি থাকে? আকর্ষণ থাকে না? সব থেকে দুর্বল আকর্ষণ বল কোনটা বলো তো? প্রেমের মধ্যে কোন আকর্ষণ বল থাকবে? মহাকর্ষ বল। শিওর? তোমাদের প্রেমের মধ্যে মহাকর্ষ বল থাকবে? এত খারাপ তুমি? আচ্ছা, বলো সবচেয়ে সবল বল কোনটা? শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। তাহলে প্রেমের মধ্যে কি থাকা উচিত? কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি থাকবে? মহাকর্ষ বল। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো তাহলে কি কি আছে সবাই একটু রিপিট করো তো। কি কি? ভরবেগ, বেগ, স্মরণ, বল। প্রিয়তার মধ্যে কি হবে? প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন। আর ভাষে কি হবে? ভ্রামক, সান্দ্রতা। আর প্রেমে হচ্ছে পৃষ্ঠটান আর মহাকর্ষ বল। এটা প্রেমে অনেকে ভুলে যায়। তো প্রেমে কি থাকে? টান থাকে না? তাহলে কোন টান হবে? পৃষ্ঠটান। ওকে, চলে আসো নিচে। দেখো কিছু ব্যতিক্রম লেখা আছে, যেমন দেখো জড়তার ভ্রামক। আমরা এখানে কি পড়ছি? ভ্রামক মানে কি হবে? ভেক্টর হবে না? কিন্তু জড়তার ভ্রামক কি হবে? স্কেলার। ঠিক আছে, জড়তার ভ্রামক কি হবে? স্কেলার। আবার তড়িৎ প্রবাহের দিক আছে, মান আছে, কিন্তু তড়িৎ প্রবাহ কি হবে? স্কেলার। এগুলো একটু ব্যতিক্রম আছে। এখন দেখো আমি পাশে দুটো লিখছি, জ্যামিতিক দৈর্ঘ্য আর কি? চৌম্বক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্য কোনটা স্কেলার হবে, কোনটা ভেক্টর হবে? একটু চিন্তা করে বলে ফেলো তো। জ্যামিতিক দৈর্ঘ্য নরমাল দৈর্ঘ্য, আর চৌম্বক দৈর্ঘ্যে চৌম্বকের কি থাকে? দিক থাকে না? মেরু থাকে না? তাহলে চৌম্বক দৈর্ঘ্য কি হবে? ভেক্টর হবে। তাহলে চৌম্বক দৈর্ঘ্য হবে হচ্ছে ভেক্টর, আর জ্যামিতিক দৈর্ঘ্য কি হবে? স্কেলার। ওকে, তাহলে এগুলো আমরা পারবো। নরমালি এই টাইপের কোশ্চেন গুলো আসবে, উদাহরণ দেখলেই তোমরা পারবা। আজকে হয়তো অনেক বেশি এমসিকিউটিও কিছু সলভ করা হবে না, তোমরা হচ্ছে থেকে বইয়ের লাস্টে অনুশীলনী আছে, কিছু গাইড টাইড আছে, এখান থেকে বোর্ড কোশ্চেন আছে, এগুলো দেখে নিবা। মেডিকেল কোশ্চেন দেখবা। আমি কিছু কোশ্চেন হচ্ছে উদাহরণ দিতে পারি।
এবার চলে আসো আমরা, হ্যাঁ আচ্ছা ওইটা কোনো সমস্যা নাই। শোনো, ছন্দ বা নেমোনিক এগুলো হচ্ছে প্রত্যেকের পার্সোনাল জিনিস, ঠিক আছে? কেউ একরকম পড়াবে, কেউ আরেক রকম পড়াবে, কোনো জায়গায় একরকম লেখা থাকবে, আরেক জায়গায় লেখা থাকবে, কিন্তু যে যেভাবে পড়ায় সেভাবে আসলে পড়ে নিতে হবে, এটাই। তুমি আরো অনেক কিছু দিয়ে শোনো, যেগুলো আরো নাই, আরো অনেক কিছু বানানো যায়, এত কিছু তো বানানোর দরকার নাই। সিম্পল যেটা আছে ওইটা ফার্স্টে ওইটা পারো, দেখবা যে আরো অনেক কিছু তুমি নিজে বানাতে পারবা, ঠিক আছে? এখন চলে আসো টপিক 2। আমি যে T1 T2 লিখছি, টপিক 2 তে বেশ কিছু ভেক্টর নিয়ে কথা বলা হয়েছে এখানে। প্রথমে দেখো, প্রথমে কি একক ভেক্টর। আমরা নরমালি কি জানবো? একক ভেক্টর মানে কি? যার মান হচ্ছে এক একক, তাকে আমরা কি বলি? একক ভেক্টর। খুব সিম্পল। এরপর এটা কি? নাল বা শূন্য ভেক্টর। এটা হচ্ছে সবচেয়ে বেশি আসা কোশ্চেন, নাল বা শূন্য ভেক্টর। কেন ওটা শূন্য? কারণ ওর মান কি? যার মান শূন্য সে হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। নাল মানে আসলে শূন্য। এখন দেখো, যার কোনো নির্দিষ্ট দিক নাই, মনে করো কোনো জায়গায় যাবে না, এখান থেকে শুরু হয়ে ও আসলে কোনো জায়গায় যাইতে পারবে না, তাহলে ওর পাদবিন্দু, আচ্ছা ভেক্টরে কয়টা থাকে বলতো? বিন্দু। যেখান থেকে শুরু হয় তাকে আমরা কি বলি? পাদবিন্দু। আর যেখানে যায় সেটা কি? শীর্ষবিন্দু। কিন্তু যার মান শূন্য সে কোনো জায়গায় যাবে না, ওই জায়গায় থাকবে, তাহলে তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি হবে? একই হবে। এই তিনটা মানে অপশন তোমার থাকবে। মান কি হবে? শূন্য, শীর্ষবিন্দু, পাদবিন্দু একই, আর নির্দিষ্ট কোনো দিক নেই। ওকে। আর এর দেখানো হয় কিভাবে? শূন্য দিয়ে উপরে ভেক্টরের চিহ্ন দিয়ে দেওয়া হয়। এখন তোমাদের অনেক সময় কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া ভেক্টর আবার শূন্য হয় কিভাবে? মান তো ভাইয়া থাকবেই, মান শূন্য কি একটা সংখ্যা না? মানে এটা আসলে কখন আসে বলো তো? যখন দুইটা ভেক্টর তুমি বিয়োগ করবা, সমান ভেক্টর বিয়োগ করলে কি হয়ে যাবে? কিছু বিয়োগ করলে যেটা আসবে ওটাও তো অবশ্যই ভেক্টর হবে, তাই না? এখন যদি কোনো ভেক্টরের মান শূন্য হয়, ওটা তো একটা ভেক্টর হতে পারে। মান শূন্য কিন্তু মান তো আছে শূন্য, এটাই, ঠিক আছে? ওকে, এবার চলে আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে কি কি আছে? অবস্থান ভেক্টরের অপর নাম কি? ব্যাসার্ধ ভেক্টর। এটাও পরীক্ষাতে আসে। আর এই অবস্থান ভেক্টর পরে দেখবা লেখা আছে সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে? এগুলো তোমরা দেখলেই পারবা, এগুলো অপশনের এমসিকিউ। আমি সব ডিটেইলস আসলে বলছি না। এবার চলে আসো সদৃশ আর বিসদৃশ। দেখো একসাথে লেখা আছে। সদৃশ মানে কি? সমজাতীয় দুইটা ভেক্টর হবে, দুইটা ভেক্টর সমজাতীয়, যখন একই দিক তখন কি হবে? সদৃশ। আর সমজাতীয় দুইটা ভেক্টর যখন বিপরীত দিক তখন কি হবে? বিসদৃশ। সিম্পল, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসো, এখানে একটু পড়বো বিপরীত ভেক্টর আর সমভেক্টর, এদের আসলে সম্পর্ক কি। দেখো, বিপরীত ভেক্টর কি বলেছে? মান সমান, মানে দুইটা ভেক্টরের মান সমান, কিন্তু দিক কি হবে? দিক বিপরীত। তাহলে দিক যখন বিপরীত হবে সেটা অবশ্যই কি হবে? বিপরীত ভেক্টর। কিন্তু মানও সমান, দিকও সমান, মানে দিক একই, তখন সেটাকে আমরা কি বলবো? সমভেক্টর। ক্লিয়ার? তাহলে দেখো, মান সমান কিন্তু দিক ভিন্ন, বিপরীত, দিক হচ্ছে বিপরীত, তাহলে কি হবে? বিপরীত ভেক্টর। আর মান সমান, দিকও সমান, মানে দিকও একই, তাহলে কি হবে? সমভেক্টর। আচ্ছা বলতো বিপ্রতীপ ভেক্টর কি হবে? বিপ্রতীপ সংখ্যার কথা মনে আছে তোমাদের? বিপ্রতীপ সংখ্যা তো মনে করো তো। এই পাঁচের বিপ্রতীপ সংখ্যা কি হবে বলো? দাঁড়ানো লাগবে না, বসো। -5 হবে। হ্যাঁ, এই শিখছো। বিপ্রতীপ সংখ্যা, 5-এর বিপ্রতীপ কি হবে? 1/5। তো যদি কোনো ভেক্টরের মান, দুইটা ভেক্টরের মান, একটা মনে করো 5 আর একটা 1/5, ওদের মধ্যে সম্পর্ক কি হবে? বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে? খুব সিম্পল। যখন একটির মান অপরটির কি হয়? বিপ্রতীপ সংখ্যা হয়, এখানে সংখ্যা, বিপ্রতীপ সংখ্যা হয়, তখন হচ্ছে বিপ্রতীপ ভেক্টর হবে। ওকে, চলে আসো। এরপর কি আছে ভাইয়া? অক্ষীয় আর পোলার, এটা লাস্টে আছে তোমাদের বইয়ে। আমরা যখন পড়েছিলাম 17-18 সালে তখন ছিল না এই দুইটা। তো খুব সিম্পল, এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা ঘোড়ার সাথে, ঘূর্ণনের সাথে রিলেটেড। ঘূর্ণনের কি থাকে? অক্ষ থাকে না? মনে রাখবা ঘূর্ণন অক্ষের সাথে যে সম্পর্কিত তার নাম কি হবে? অক্ষীয়। মানে অক্ষের সাথে যে, তার নাম কি হবে? অক্ষীয়। আর যে অক্ষের সাথে না সে কি হবে? পোলার। ক্লিয়ার? তাহলে অক্ষের সাথে যে, ঘূর্ণন অক্ষের সাথে সম্পর্কিত কি হবে? অক্ষীয়। এখন উদাহরণ কি হবে ভাইয়া? দেখো, ঘূর্ণনের সাথে রিলেটেড যা যা পড়ছো সবকিছুর মধ্যে কোন শব্দ ছিল? কৌণিক। তাহলে কৌণিক বেগ কি হবে? অক্ষীয়। কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, মানে কৌণিক মানেই তো ঘূর্ণন অক্ষের সাথে কানেক্টেড। ক্লিয়ার? তাহলে ঘূর্ণন অক্ষের উদাহরণ কি হবে? কৌণিক দিয়ে হবে। আর ঘূর্ণন অক্ষ থাকলেই সেটা কোন ভেক্টর? অক্ষীয় ভেক্টর। বাদ বাকিগুলো সব কি হবে? আমরা যা নরমালি করি, যে বল, বেগ, ভরবেগ, এই সবগুলা কি হবে? পোলার ভেক্টর। ওকে, এবার চলে আসো, এখানে একটা আছে সঠিক ভেক্টর।
ওই যে ওইটার সাথে পড়তে হতো। যাই হোক, যার মান শূন্য নয় মানে যার মান ঠিকঠাক আছে সেটাকে আমরা কি বলি? সঠিক। অনেক সময় অনেক এমসিকিউতে আছে, আসছে বলে আমি এটা লিখছি। চলে আসো তাহলে, এই বিভিন্ন রকম ভেক্টর গুলো আমরা পারবো। এবার আসো কি ভেক্টর রাশির যোগ সূত্র। এখানে কি দেখা যাচ্ছে? আমাকে এখানে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু এদিকে একটু ঘুরাই দাও, এটা আমি ঠিক করে দিয়েছিলাম, তাও কেন নাই? ও হবে না, হবে না। সরো সরো। ওকে, সমস্যা নেই। দেখো, আমাকে না দেখাই গেলেই কি, বোর্ড দেখা গেলেই তো হচ্ছে, তাই না? আমার তো আর বিয়ে হবে না। দেখো, আমাকে তো দেখতে আসে। ও আমাকে বলতেছে, ওকে বলেছিলাম, কিন্তু ও যে এরকম করে দিবে এটা তো আমি বুঝি নাই। ওই উপরের টুকু ঠিক করলে হয়ে যাবে, এটা ঠিক করা লাগে না। যাই হোক, বিয়ে নিয়ে কথা বলছিলাম, ওরা আমাকে বলছিল ভাই আপনাকে আজকে সুন্দর লাগতেছে, কোথায় গেছিলাম? তা আমি তখন বললাম যে বিয়ে করতে গেছিলাম। এখন ও কি বলছে আমাকে, কত বড় অপমানজনক কথা, যে হ্যাঁ রিজেক্ট করে দিয়েছে বলে ক্লাস নিতে আসছেন। আরে ভাই, আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? বিয়ের চেয়ে তোমাদেরকে পড়ানো ইম্পর্টেন্ট। আমি বিয়ে ফেলাই রেখে তোমাদের পড়াইতে আসছি। আমি যাব, তারপরে আবার বিয়ে করব। ঠিক আছে, বুঝছো? আমার বউকেও নিয়ে আসতাম। এই বেটা, আমি জানি না আমার বউকে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো একদিন। হ্যাঁ, সবাইকে দাওয়াত করে খাওয়াবো। স্পেনের ভাবি তো স্পেনে আছে এখন। এই স্পেনের ভাবির কথা মনে আছে তোমাদের? স্পেনের ভাবিতে কি হবে? স্পেরোপ্লিয়া, ভাউকেরিয়া, বট্টিডিয়াম, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো। কোনো একদিন আমার বউ এই ভিডিওটা দেখবে, দেখো, তখন আমার জিজ্ঞেস করবে স্পেনের ভাবি কি। আমি তো, দেখো খেয়াল করো, T3 মানে টপিক 3 তে কি আছে? ভেক্টর রাশির যোগসূত্র। কি আছে? অনেক ছোট লিখেছি তো এই জন্য আসলে বড় করা লাগছে। ভেক্টর রাশির যোগের সূত্র, আসলে যোগের সূত্র হবে। ভেক্টর রাশির যোগের সূত্র কি কি? এটা ওই যে বিয়ে যেহেতু চলে আসছে, বউয়ের কাছে চলে আসছে, তো আমার একটা বন্ধু আছে, বন্ধুর নাম হচ্ছে সাধন, আর তার বউয়ের নাম হচ্ছে তৃষা। তো তখন চিন্তা করলাম তাহলে এই বউ নিয়ে কাহিনী লিখে ফেলি। তৃষা সাধনের বউ, তাহলে আমরা ওদের দুজনের মধ্যে যোগ করে দিছিলাম, আমরা ওদেরকে বিয়ে দিছি। তাই ভেক্টর রাশির যোগের সূত্র কি হবে? তৃষা সাধনের বউ। ত্রিতে কি হবে? ত্রিভুজ। সাথে কি হবে? সামান্তরিক সূত্র। সাধনেরতে কি হবে? সাধারণ সূত্র। আর বউতে কি হবে? বহুভুজ সূত্র। আর ওতে হচ্ছে উপাংশ সূত্র, পরীক্ষাতে আসে। ঠিক আছে, বুঝছো? এই সামান্তরিকের জায়গায় আসে সমান্তরাল সূত্র, ঠিক আছে? বহুভুজের জায়গায় আছে পঞ্চভুজ সূত্র, এরকম অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে? এটা যোগের সূত্র, তৃষা সাধনের বউ। ওকে, এবার আসো লব্ধি পড়বো আমরা। লব্ধি তোমরা সবাই পারো আমি জানি, তারপরে আমি একটু চেষ্টা করেছি একটু লেখার, লিখতে অনেক কষ্ট হয়েছে আজকে। দেখছো হাতের লেখা কত সুন্দর হয়েছে, দেখো। তো আমরা জানি আর ইকুয়াল টু কি হবে, যেহেতু আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? আর যখন আর এর মানটা স্কোয়ার উঠে দিব তখন রুট হয়ে যাবে। যাই হোক, এখন তোমরা জানো সবকিছু। যদি এই কজ মানে কি পি আর কিউ দুইটা ভেক্টর, মনে করো দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? আলফা। এখানে কত চিন্তা করেছি আমরা, মানে কেউ কেউ তোমরা থিটা পড়েছো, আলফা পড়েছো, আমিও কিছু জায়গায় থিটা কিছু জায়গায় আলফা পড়েছি। বইয়ে আলফা আছে বলে আমি তোমাদের আলফা লিখে দিচ্ছি, তোমরা যা পড়ছো এটা। তো এই আলফা বা থিটা যাই হোক, এটা আসলে কি দুইটা, মনে করো একটা ভেক্টর হচ্ছে পি আর একটা কি কিউ, দুইটার মধ্যবর্তী কোণ কি? আলফা। ওকে, এখন দেখো যদি আলফার মান 0 ডিগ্রি হয়, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এটা কি কজ আলফা না? আলফার মান যদি 0 ডিগ্রি হয়, কারণ কজ, বলো কজ 0 ডিগ্রির মান কত? তাহলে কি হয়ে যাবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো কেটে কেটে আলটিমেটলি কি হয়ে যাবে? পি প্লাস কিউ। ঠিক আছে, তার মানে এটা তো সবাই জানো। তাহলে আর ইকুয়াল টু কি হবে? পি প্লাস কিউ। তার মানে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। তাহলে যখন আলফার মান 0 ডিগ্রি, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি, তখন সেই ভেক্টরের যোগফল কি হবে? ভেক্টর দ্বয়ের মানে লব্ধি কি হবে? ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। ক্লিয়ার? তাহলে এটা পরীক্ষাতে আসবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0। এখন মধ্যবর্তী কোণ 0 মানে কি বলতো? ওটা কি একই দিকে না, সমান্তরালে না? এটাও আসতে পারে যে যদি সমান্তরালে থাকে, দুইটা ভেক্টর সমান্তরাল, তখন তাদের লব্ধি কি হবে? তাদের যোগফলের
সমান, বুঝছো? মানে এক কথায় আমরা বলতে পারি কি এরা কি একই দিকে। ক্লিয়ার? কারণ মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি তখন কি একই দিকে না? বুঝতে পারছো? শুনছো? পেছন থেকে শোনা যাচ্ছে? ওকে, চলে আসো পরেরটা। তো আগে আমরা মাইনাসেরটা পড়ে আসি। এখন যদি মাইনাস cos আলফা এর মান -1 কখন হবে? যখন আলফা এর মান কত? 180 ডিগ্রি। তোমরা জানো যে cos 180 এর মান কত? -1। তাহলে এখানে r = কি হবে? p - q। এখন যে ছোট বড় হবে তার মধ্যে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি বলতে পারি আমরা? দুইটা ভেক্টরের পার্থক্যের সমান। আর 180 ডিগ্রি মানে কি? একে অপরের কি বিপরীত দিকে। তাহলে এটা পরীক্ষাতে আসবে দুইটা ভেক্টর একে অপরের বিপরীত দিকে, অথবা আসতে পারে দুইটা ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে, তাদের মধ্যবর্তী তাদের লব্ধি কত হবে? তাদের পার্থক্যের সমান, মানে বলতে পারো বিয়োগফলের সমান। ক্লিয়ার? এবং তাদের দিক কেমন হবে? বিপরীত দিক। এবার চলে আসো পরেরটা। আলফা = 90 ডিগ্রি, তার মানে দুইটা এর মধ্যবর্তী কোণ কত? 90। মনে করো পি এইদিকে, কিউ এইদিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? এরা কোন কোণে আছে? সমকোণে আছে। তখন এদের লব্ধি কি হবে? খেয়াল করো, ওই ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে? p² + q² তার আবার রুট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভেক্টর দ্বয়ের বর্গের যোগফলের বর্গমূলের সমান। এটা অনেক সময় লিখে আসে, বুঝছো? তাহলে কি হবে? যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? ভেক্টর দ্বয়ের বর্গের যোগফলের বর্গমূলের সমান। এটা নরমালি তোমরা পারবা। এবার চলে আসে সবচেয়ে বেশি যেটা পরীক্ষাতে আসে, স্টার দিয়ে রাখছি, এটা সবচেয়ে বেশি আসে। এটা হচ্ছে 120 ডিগ্রি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, মনে করো এই 120 ডিগ্রি তো এইভাবে হবে, মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তখন এদের যে লব্ধি, মনে করো একটা পি আর একটা হচ্ছে কিউ, ঠিক আছে? বুঝছো? এবং দুইটা যদি সমান হয়, মনে করো পি এর মান 5, কিউ এর মানও কত? 5, তাহলে আর এর মান কত হবে? এটা পরীক্ষাতে আসবে। কত হবে? 5 হবে। কেন? কারণ যদি দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, তাহলে তার লব্ধি কি হবে? সেই ভেক্টরের সমান। বুঝতে পারছো? ক্লিয়ার? খুব সিম্পল। এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসবে। পরীক্ষাতে কিভাবে আসে দেখো, পরীক্ষাতে আসতে পারে হচ্ছে যে এরকম ভাবে দিয়ে দিবে যে একটা ভেক্টর উদ্দীপকে দিবে যে পি = মনে করে পি না দিয়ে এবি দিল, তাই হোক, সমান না, পি = 5, কিউ = 5, আর = 5। এখন প্রশ্ন করলো কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? তখন অ্যান্সার কি হবে? 120 ডিগ্রি। পারবা? বা যে কোনো একটা মান চেঞ্জ করে দিল, মনে করে বললো কি পি হচ্ছে 5, আর হচ্ছে 5, আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বলো অন্য ভেক্টরের মান কত? 5। পারবা না? এই টাইপের কোশ্চেন আসতে পারে। বুঝতে পারছো? তুমি একটা বেসিক যখন শিখবা, ওইখান থেকে ঘুরায় পেঁচায় ওই সেম কোশ্চেনই আসে। বুঝছো? এইভাবে অ্যাডমিশনের কোশ্চেনগুলো, বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে বা নর্মাল ভার্সিটির ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনগুলো আসে, যেখানে ক্যালকুলেটর ইউজ করা লাগে না। ঠিক আছে? বাট যদি অন্য কোনো মান দিয়ে দেয়, কোন টোন, ক্যালকুলেটর লাগবে না, এই ক্ষেত্রে ক্যালকুলেটর লাগবে না। সো এই ক্ষেত্রে আমি এটা দিচ্ছি দুটি ভেক্টর, আসলে দুইটা এখানে দেখো সমান ভেক্টরের, দুটি সমান ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান, মানে ওই একটা সমান, এটাই বোঝানো হয়েছে। ওকে, প্রচুর আসে পরীক্ষাতে এটা। এবার আসো ভেক্টর, এই টাইপের ম্যাথগুলো তোমরা দেখবা, এই যা যা পড়লাম না, এই দিয়ে মনে করো অনেক কিছু আছে, অনেক এমসিকিউ আছে। ওকে, এরপর চলে আসো ভেক্টর বিভাজনের উদাহরণ আর ভেক্টর যোজনের উদাহরণ। এটা একটু বিভিন্নভাবে বিভিন্ন রকম লেখা আছে, কোনো ভাবে অপশন অনেক গুলা দেওয়া থাকে, মানে একটু এলোমেলোও আছে। তো যেটা আমি সবচেয়ে নির্ভরযোগ্য সেটা লিখে দিছি। তো কি কি আছে একটু দেখো। প্রথমত ভেক্টর বিভাজনের উদাহরণ কি ভাইয়া? নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা কোনোদিন দেখছো? কিভাবে গুণ টানা বলো তো? হ্যাঁ, তোমরা তো সবাই এসব ম্যাথ চ্যাথ তো করছো সবাই। এই যে মনে করো নৌকা আছে এখানে, নদীতে হচ্ছে নৌকা, এখানে মনে করো নৌকা। এই নৌকা তো না, ধানের শীষ থাকতে হবে। এখন এই নৌকা গুণ টানতে, না না, নৌকা ডোবার দরকার নাই। এই যে এখান থেকে মনে করো একজন টানতেছে, হ্যাঁ, তাহলে এই নৌকার কয়টা, এই যে এটা হচ্ছে লব্ধি বরাবর টানবে না, এই কাদা তো দেখা যায় না, এই দিকে যাবে আর কি এইদিকে না, দুইটা। তো এগুলো তো তোমরা পারো, এগুলো নিয়ে আমি বলছি না, খুব বেসিক জিনিস। এখন চলে আসো লন রোলার চালনা। লন রোলার কি? লনে যে রোলার থাকে দেখছো? এখন বলো তো এটা ঠেলা সহজ, মানে ঠেলা সহজ নাকি টানা সহজ? টানা সহজ, তাই না? লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ, বইয়ে আছে না?
এবং কি আছে যদি 30 ডিগ্রি কোণে তুমি ঠিকঠাক টানতে পারো তাহলে কতটুকু কমে যায় বল? 9.8 আছে না? এগুলো একটু পড়ে নিবা। আমার মনে হয় বইয়ে লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি, ওই ছবি টবি দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার বই থেকে আমার স্টুডেন্ট এগুলো লিখেছে বা বলতে পারো দাগানো, খুব বেশি না, সুন্দর করে দাগানো আছে সবকিছু। লন রোলারের ছবি টবি কোথায়, সূত্রগুলো আছে, তোমরা এগুলা জানো। হ্যাঁ, আরেকটা জিনিস মনে হয় আমি পড়াতে চেয়েছিলাম, যদি সামনে পাই ওটা পড়াই দিবনি। আচ্ছা, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম এই কোশ্চেনটা আমি পড়াতে চাইছিলাম, বাট ওইখানে লেখা নাই। সেটা হচ্ছে পি আর কিউ যদি সমান হয় তাহলে আরও কি হবে? সমান হবে। এটা দেখেছি, যদি কোণ কত হয়? 120 ডিগ্রি হয়। আবার আরেকটা কোশ্চেন পরীক্ষাতে আসে, যদি এ আর বি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ মনে করো আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের লব্ধি হবে হচ্ছে √2a। মানে এ আর বি তো সেম, মনে করো a = তো a, তাই না? তাহলে তার লব্ধি হবে হচ্ছে সেই ভেক্টরের কত গুণ? √2 গুণ। এটা পরীক্ষাতে আসে। দুইটা সমান ভেক্টর, বুঝতে পারছো? দুইটা মনে করো সমান, এদের মধ্যবর্তী কোণ 120 হইলে তার লব্ধি হচ্ছে সমান হবে। কিন্তু যদি ভাইয়া মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে তার লব্ধি কি হবে? সেই মানের কত গুণ? √2 গুণ। এটাও কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছো? এটাও ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমরা ওই শিটে লিখে নিও পরে বাসায় গিয়ে। তো লন রোলার খুঁজতে গিয়ে তো আমার আরেকটা জিনিস বেড়ে গেল, ওটা আমি বলছিলাম একটু পড়াবো। এই যে নৌকার গুণ টানা টানা আছে, এই যে দেখো এইটা পড়বা তোমরা, যে টানলে কতটুকু ওজন কমে? 9.8 নিউটন। আর 30 ডিগ্রি কোণে করলে কি হবে? 19.6 নিউটন, মানে 19.6 নিউটন বল প্রয়োগে 9.8 কেজি ওজন কমে। ঠিক আছে, এটা হচ্ছে তো মাথায় রাখবা এটা কি। তারপরে চলে আসো, আমরা হয়তো আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, অল্প একটু আছে আর। ওকে, চলে আসো, পরে লিখে নি, সমস্যা নাই, ওই থাকবে না, সমস্যা নাই, তোমাকে বইয়ের পিডিএফ দিয়ে দেওয়া হবে, খেয়াল করো। আর যেখানে থাকবে আমি আপলোড দিব, এখানে কমেন্ট ওটা দিয়ে দিবানি। দেখো, নৌকার গুণ টানা, লন রোলার চালনা, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া। সাইকেলের ক্রাঙ্ক জানো? ক্রাঙ্ক বুঝো না? সাইকেল চালাইছো জীবনে? ক্রাঙ্ক বুঝো না? এমন এই ব্যাটেল বানানা বেটা। সাইকেলের ক্রাঙ্ক মানে হচ্ছে এই সাইকেল এরকম থাকে না? হ্যাঁ, আমার সাইকেলের নাম হচ্ছে ধুম 50। আমার সাইকেল আছে, আমার বাসায় আছে। আমার ফ্রেন্ড না আমার সাইকেলের নাম দিছিল ধুম 50। আমার 2বার সাইকেল চুরি হয়েছে মানে আমার লাইফে। তো পরে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছিলাম, তো ওই সাইকেলের কালার ছিল এই কমলা কালার, রং করা কালার ছিল। তো ওই সাইকেলটা আমার বাসায় আছে। ওই বাথরুমের উপরে যে থাকে না, সিলিং থাকে, ওর ভেতরে সাইকেল রেখে দেওয়া আছে স্মৃতি হিসেবে, বুঝছো? মনে করো ভবিষ্যতে যদি আমি বেঁচে থাকি আমার নাতি নাতনিরা দেখাবো। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে সাইকেলের ক্রাঙ্ক, বুঝছো? এই যে এটা কি, এই যে এটা ক্রাঙ্ক, না হলে এই জায়গা বসে তো এখানে ডাইবে যাইতো, এইসব জায়গায় তো ভর পড়ে না? তো কেন পড়ে? ওটা সাইকেলের ক্রাঙ্ক। তাহলে ভেক্টর সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, প্রান্তীয় অবস্থানে সরল দোলকের ববের গতি। এটা মনে হয় এখনো পড়ো নাই তোমরা। সরল দোলক পড়ছো? সরল দোলক কেমন থাকে? এই যে এভাবে তো দোল খায়, তাই না? এইবার এখানে যায়, একবার কি এখানে যায়, তাই না? তো এই যে অবস্থানটা, এই অবস্থানটা কি অবস্থান? প্রান্তীয় অবস্থান। তো প্রান্তীয় অবস্থানে সরল দোলকের যে বব, এই যে গোল্লাটাকে বলা হয় বব, ওর গতি। ঠিক আছে, ওকে, চলে আসো। এরপর এটা তুমি মুখস্থ করবো। এবার চলে আসো পরেরটা। ভাইয়া যোজনটা মুখস্থ করলে এটা পারবা। দেখো, যোজনের উদাহরণ কি? যোজন মানে হচ্ছে জ্যোৎস্নায়, যোজনা কি চলে না? যোজনা কি একটা কি পাখি নাকি পোকা? যোজনা কি আজকে থেকে পাখি। জ্যোৎস্নায় পাখি চলে, কি মনে রাখবা? জ্যোৎস্নায় পাখি। জ্যোৎস্নাইতে কি হবে? জোতে হচ্ছে যোজন, আর নাতে কি হবে? নৌকার গতি। এখানে কি ছিল? নৌকার গুণটা না, এখানে কি আছে? নৌকার গতি। আর পাখিতে কি হবে? পাখির ওড়া। আর চলেতে কি হবে? চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি। কি মনে রাখবা? চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি। তোমরা ম্যাথ করছো না? কত কোণে ছাড়া করতে হবে, গাড়ি নিয়ে কত কোণে চললে কত কি হবে, এইসব আছে। তাহলে কি হবে? জ্যোৎস্নাইতে হচ্ছে যোজন, নাতে নৌকার গতি, পাখিতে কি হবে? পাখির ওড়া। আর চলেতে কি হবে বলো? চলন্ত গাড়িতে পড়ন্ত গতি, পড়ন্ত বৃষ্টি। চলে আসো এবার ভেক্টর গুণন। এইটাই সব থেকে, দেখো এবার নিচেরটুকু যা পড়াবো না, এই পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সুন্দর এবং সহজ। এখন সবাই আমরা জানি যে ভাইয়া ভেক্টরের যদি হচ্ছে গুণ করি, ডট গুণ আর কি ক্রস গুণ, আমি নর্মাল গুলাই বলবো।
মনে করো a ডট b, তাহলে কি হবে ab cos θ, আর a ক্রস b কি হবে ab, মাথায় দাগ দিয়ে দাও, ab sin θ। ওকে, ঠিক আছে। এখন কখনো কি ab cos θ আর ab sin θ সমান হইতে পারে? কখনো কি পারে বলো তো? কখন পারে বল? a ডট b কি হবে ab cos θ, আর a ক্রস b এর ক্ষেত্রে কি হবে ab sin θ। এখন কখন এরা সমান হবে? যখন ভাই cos এবং sin θ এর মান সমান হবে। এবং cos আর sin θ এর মান কোন কোণে গিয়ে সমান হয় বলো? সবাই আমরা জানি কত ডিগ্রি কোণ? 45। তাহলে 45 ডিগ্রিতে cos 45 এর মান কত? হ্যাঁ 1/2। sin 45 এর মান কত? 1/√2। আর বলতো tan 45 তাহলে কত হবে? কারণ সেম ডিভাইডেড বাই করলে কি হয়ে যাবে? 1। এটাও পরীক্ষাতে আসে। যাই হোক, তাহলে এটা আমরা পারবো যে কখন ডট গুণ এবং ক্রস গুণফল সমান হবে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। এবার চলে আসো, তাহলে ভাই ছোটবেলায় যেমন পড়তাম যে কখন যোগফল এবং বিয়োগফল সমান হবে। ভেক্টরে তো এটা হয় না, ভেক্টরের মান হয়, তাই দুই পাশে দাগ দেওয়া আছে না? তো যোগফলের মান আর বিয়োগফলের মান, এই বেটা এইসব আমি বুঝি, মডুলাস টডুলাস, আমি তো কিছু পারি না ফিজিক্সে। এখন দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো কখন যোগফল এবং বিয়োগফল সমান হবে? যখন দুটার মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। খুব সিম্পল, ঠিক আছে? তাহলে যোগফলের মান বিয়োগফলের মান কখন সমান হবে? মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি। ডট গুণফল ক্রস গুণফল কখন সমান হবে? যখন মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। ওকে, আর সমতলীয় কখন হবে? যখন এই যে a ডট b ক্রস c ইকুয়াল টু কি হবে? 0। এটা তোমরা জানো, এটা চলে আসো। এবার আসি পরেরটাই, সেটা কি? এই পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে sd1 sc0 আর কি ডল। এই তিনটা জিনিস মনে রাখলে তোমার অনেক কিছু মিলে যাবে, ঠিক আছে? এখন ভাই sd1 মানে কি, sc0 মানে কি, আর ডল মানে কি? দেখো খুব সিম্পল। sd1 মানে লিখছি সেম জিনিস ডট গুণ করলে 1 হয়। কি মনে রাখবো? সেম জিনিস ডট গুণনে 1 হয়। রিপিট করো, কি কি? সেম জিনিস ডট গুণনে 1 হয়। তাহলে দেখো সেম জিনিস মানে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 হয় না? হ্যাঁ, cos 0 এর মান কত রে? 1। তাহলে 1 হবে না? এটা তো পারবা, এটা আমি আর লিখছি না, ঠিক আছে? চলে আসো, মানে যখন মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি, তখন অবশ্যই cos 0 এর মান কত হয়? 1। তাহলে এটা 1 হবে। ওকে, সেম জিনিস ডট গুণ করলে 1 হয়। আচ্ছা sc0, ঠিক আছে? তাহলে কি হবে? ওই যে আমাদের যে i, তারপর কি আছে j, আর কি আছে k। তো এই তিনটাই মেইনলি পরীক্ষাতে বেশি আসে এইগুলা দিয়ে। তো সেম জিনিস ক্রস গুণ করলে কি হবে? 0 হয়, কারণ sin 0 এর মান কত? 0, তাই না? আচ্ছা, তাহলে sc0 মানে কি? সেম জিনিস ক্রস গুণ করলে 0 হবে। রিপিট করো, কি কি? সেম জিনিস ক্রস গুণ করলে 0 হবে। আচ্ছা, এর পরেরটা ডল মানে কি? ডল মানে হচ্ছে যদি কখনো দুইটার গুণফল মানে ডট গুণফল 0 হলে LOMBO লম্ব হবে, ঠিক আছে? কি মনে রাখবো? ডট গুণফল 0 হলে পরস্পর কি হবে? লম্ব। তাহলে ডল মানে কি বলতো? ডট গুণফল 0 হলে লম্ব হয়। রিপিট করো, কি কি? ডট গুণফল 0 হলে লম্ব হবে। তাহলে sd1 তে কি হবে? সেম জিনিস ডট গুণ করলে 1 হয়। sc0 মানে কি? সেম জিনিস ক্রস গুণ করলে 0 হবে। আর ডলতে কি হবে? ডট গুণফল 0 হলে পরস্পর লম্ব হবে। পারবে না? ওকে। আর ক্যালকুলাস আবিষ্কার করছে কে? নিউটন। ডিফারেন্সিয়াল অপারেটর কে আবিষ্কার করছে জানো? হ্যামিল্টন। সবার নামের মধ্যে কি আছে? টন আছে না? টন, ওদের ওজন হচ্ছে 1 টন। দেখো এখন আসো, এই ডিফারেন্সিয়াল অপারেটর নাম আছে, অপর নাম কি? নেবলা। আর এই যে নামটা দিয়েছিল, এই নামটা দিয়েছিল হচ্ছে গিভ করে গিভস। কি মনে রাখবা? গিভ করে হচ্ছে গিভস। তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর নামটা কে দেয়? গিভস। অপর নাম কি? নেবলা। আবিষ্কার করছে কে? হ্যামিল্টন। নেবলা না, হ্যামিল্টন। নেবলা মনে রাখবা, নেবলা আবিষ্কার করছে হাবলা। নেবলা হাবলা, ঠিক আছে? হয়েছে? খুশি? এখন দেখো, এখন চলে আসো লাস্টের পার্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। খুব প্যারাদায়ক জিনিস, কিন্তু খুব ইজি, খুব ইজি। আমাদের ট্রিক্স খুব ইজি, পারবা, এমনি পারবা। দেখো দেখো গ্রেডিয়েন্ট হচ্ছে নরমালি কি? স্কেলার রাশিকে আমরা ভেক্টর বানাবো, কি করতে হবে? তার গ্রেডিয়েন্ট।
স্কেলার এটাকে আমরা কি বলি? স্কেলার অপেক্ষক। কি বলা হয়? স্কেলার অপেক্ষক। আর এটা কি স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সময়, এটা মেডিকেলে আসছিল যে গ্রেডিয়েন্ট আসলে কি স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। ইংলিশে আসছিল, ইংলিশটা দেখে নিবা, হয়ে যাবে। এখন চলে আসো, তাহলে গ্রেডিয়েন্ট আমরা কি মনে রাখবো? গ্রেডিয়েন্ট আসলে কি? ভেক্টর। গ্রেডিয়েন্ট কি? স্কেলার থেকে কোনো কিছু ভেক্টর বানাতে গেলে আমাদের গ্রেডিয়েন্ট লাগবে, তাহলে গ্রেডিয়েন্ট আসলে কি? ভেক্টর। ওকে, এবার চলে আসো ডাইভারজেন্স। এর নামের মধ্যেই সব আছে, এর নামের মধ্যেই ডাইভারজেন্স সবকিছুই আছে, নামের মধ্যে সব আছে। কি কি আছে? ডতে কি হবে? ডাইভারজেন্স তো কি হবে? ডট গুণ। ডাইভারজেন্স করতে গেলে কি গুণ করা লাগবে? ডট গুণ। আর লাস্টে কি আছে? স আছে না? সতে কি হবে? এটা কি স্কেলার নাকি ভেক্টর? এটা হচ্ছে স্কেলার, তাহলে ডাইভারজেন্স হচ্ছে স্কেলার। আবার দুইটা শব্দ তোমরা পাবা, একটা হচ্ছে সলিনয়েডাল। এখন ভুলে যাও কি মাঝে মাঝে মিক্সড হয়ে যায়, এই সলিনয়েডাল কার সাথে ছিল? কার্লের সাথে নাকি ডাইভারজেন্সের সাথে? অনেক সময় ভোলা যায় না, অনেক কিছু যখন পড়া যায়। তোমাদের অবশ্য ভোলায় না, আমার মতো তোমরা ব্রিলিয়ান্ট, আমার থেকে অনেক বেশি, আমার মতো পচা স্টুডেন্ট না। তো সতে কি হবে? সলিনয়েডাল। আমরা কি মনে রাখবো? ডাইভারজেন্সের তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা, ডট গুণফল, স্কেলার, সলিনয়েডাল। এখন সলিনয়েডাল কখন হবে? সলিনয়েডাল মানে কি সেটা বুঝাই দিচ্ছি। দেখো, আগত এবং নির্গত ফ্লাক্স যদি শূন্য হয়, আগত এবং নির্গত ফ্লাক্স যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে? সলিনয়েডাল হবে। ঠিক আছে, তাহলে আগত ও নির্গত ফ্লাক্স শূন্য হলে কি হবে? সলিনয়েডাল। আর তখন ডাইভারজেন্সের মান কি হবে? শূন্য। তাহলে কখন সলিনয়েডাল হবে? দুইটা ক্ষেত্রে, ওই একই ক্ষেত্র, মানে আগত আর নির্গত ফ্লাক্স যখন সমান, সরি শূন্য, তখন তাকে আমরা কি বলবো? আর ডাইভারজেন্সের মান শূন্য হলে কি হবে? এই আগত নির্গত ফ্লাক্স শূন্য লিখছি কেন? এটা কি হবে? আগত নির্গত ফ্লাক্স সমান হবে না? হ্যাঁ, কি হবে? দেখো, এই বেটা তোমরা বুঝো না কেন? তুমি লাস্টে লিখেছি না, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। আগত আর নির্গত, এটা হচ্ছে একেবারে শেষে চলে আসি। এই যে সমান, আমি তো তাই বলি, শূন্য কেন লিখেছি? আগত আর নির্গত ফ্লাক্স কি হবে? সমান, আর মান হয় শূন্য। তাহলে ঠিক করে নাও এটা। তাহলে আগত আর নির্গত ফ্লাক্স কি হবে? সমান, শূন্য না। ঠিক আছে, একদম লাস্ট লিখছি না আমি, দেখি যে টাইম নাই, লিখে ফেলছি। এই শূন্য এখানে হবে। তো ডাইভারজেন্স শূন্য, মানে আগত আর নির্গত যতগুলো ফ্লাক্স আসতেছে ততগুলো ফ্লাক্স বেড়ে যাচ্ছে, তাহলে কি কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে? তাহলে কি হয়ে যাবে? মানে তখন হচ্ছে মান কি হয়ে যাবে? শূন্য। তাহলে আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স কি হবে? সমান। তখন ডাইভারজেন্সের মান শূন্য, আর তখন তাকে আমরা কি বলি? মনে রাখবা সলিনয়েডাল। সতে সলিনয়েডাল, আর সতে কি? সমান। তাহলে কখন সলিনয়েডাল হবে? যখন কি হবে? নির্গত ফ্লাক্স আগত ফ্লাক্স সমান হবে। আর তাহলে ডাইভারজেন্স, ডট গুণফল, স্কেলার, সলিনয়েডাল। আর তিনটা বিষয় এখানে আছে, দুইটা আছে। যদি ডাইভারজেন্সের মান পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে আয়তন কি হবে? ওই যে তরলের চাপের কথা বলা আছে না, তরল আয়তন কি হবে? বাড়বে। তখন ঘনত্ব কি হবে? কারণ আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। আবার যদি ঋণাত্মক হয়, আয়তন কমবে, তবে মনে রাখবা কি কার সাথে কানেক্টেড? মনে রাখবা কারণ ধনাত্মক আয়তন ধনাত্মক মানে আয়তন বাড়বে। ঠিক আছে, ধনাত্মক হলে কি হবে? আয়তন বাড়বে। ঋণাত্মক হলে কি হবে? আয়তন কমবে। আর বাকিটা তুমি এমনি পারবো না, ঘনত্ব কি হবে? ওকে, এবার চলে আসো কার্ল। কার্ল তো আরো সহজ। কার্ল বেন্ডা চিনো? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে কে? এই কে করছে? কার্ল নাগিনি না, এটা তো প্লাজমা মেমব্রেন নাগেলি। আর মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? বেন্ডা। আবিষ্কার করছে কে? কলিকার। ওকে, চলে আসো। কার্ল হচ্ছে কতে কি হবে? কার্ল। আর করতে কি হবে? ক্রস গুণন। তাহলে কার্লের ক্ষেত্রে কোন গুণ করলে ক্রস মানে কার্ল হবে? ক্রস গুণন করলে। আর কার্ল মানে আসলে কি বোঝাচ্ছে? ঘূর্ণন অক্ষের দিক। কার্ল মানে কি? ঘূর্ণন অক্ষের দিক, দিক হচ্ছে কার্ল। ওকে, এখন দেখো কার্ল যদি শূন্য হয় তাহলে সেই ভেক্টর ক্ষেত্র কি হবে? অঘূর্ণনশীল। এটা ভালো করে দেখো, এটা কিন্তু তোমরা ভুল করে ফেলো কি, কার্ল শূন্য হলে মনে হয় ঘূর্ণনশীল। কার্ল শূন্য হলে কি হবে? অঘূর্ণনশীল। আবার সেটা কি থাকে? যেটা ঘোরে না, ওটা কি? যেটা ঘোরে না, ঘুরলে কি হবে? সেটা কি আর সংরক্ষিত থাকবে? আর যেটা ঘোরে না সেটা হচ্ছে সংরক্ষণশীল। কার্ল যদি শূন্য না হয় তাহলে কি হবে? শূন্য না হইলে ঘূর্ণনশীল। এটা বুঝতে হবে, কিন্তু উল্টা মানে চিন্তাগুলো উল্টা করে করতে হবে। কার্ল শূন্য অঘূর্ণনশীল, আর কার্ল শূন্য না ঘূর্ণনশীল। ঠিক আছে, আর যেটা অঘূর্ণনশীল ওইটাই কি থাকে? সংরক্ষণশীল। আর যেটা ঘূর্ণনশীল ওটা সংরক্ষণশীল না। তাহলে দেখো আমরা কি কি পড়লাম। সবার আগে আমরা পড়ছি হচ্ছে উদাহরণ। উদাহরণের ক্ষেত্রে কি মনে রাখবো আমরা বলতো?
বলো লাইনটা কি ছিল? আমার 1 মিনিট রিভিশন দিব। কি কি তাহলে লাইনটা? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। একটু মনে করো তো কি কি ছিল? ভতে কি হবে? ভরবেগ। বেতে কি হবে? বেগ। সবতে কি হবে? আচ্ছা, স্মরণ আর বল। তারপরে ভবে সব প্রিয়তম, প্রাবল্য। ওতে কি হবে? ওজন। ততে ত্বরণ, মতে মন্দন। ভাষাতে কি হবে? ভ্রামক আর সান্দ্রতা। আর প্রেমেতে কি হবে? টান। প্রেমের মধ্যে কি আছে? টান আছে, কি টান হবে? পৃষ্ঠ টান। আর কি বল হবে? মহাকর্ষীয় বল। ঠিক আছে, ওকে। আর জড়তার ভ্রামক কি? স্কেলার। আর চৌম্বক দৈর্ঘ্য কি? ভেক্টর। ঠিক আছে, এগুলো পারবা। আর SD1 মানে কি? সেম জিনিস ডট গুণ করলে 1 হয়। SC0 মানে কি? সেম জিনিস ক্রস গুণ করলে 0 হবে। আর ডল মানে কি? ডট গুণফলের মান 0 হইলে পরস্পরের লম্ব হবে। পারবা? আচ্ছা, আর ভেতরে কি ছিল? যদি হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওদের মান কি হবে? ওটা ওটা অন্য একটা, এটা বলছি দেখো। এই যে 90 ডিগ্রি হলে কি হবে? এটা হচ্ছে বর্গের যোগফলের বর্গমূলের সমান। ওটা নরমালি আসে না। আর যদি দুইটা ভেক্টরের ক্ষেত্রে সমান বসলাম, দেখো ক্রস আর ডট গুণফল কখন সমান হবে? 90 ডিগ্রি। কখন কোণ কত হইতে হবে? 45 ডিগ্রি। আর যোগফল আর বিয়োগফল কখন সমান হবে? 90 ডিগ্রি। ঠিক আছে। আর কি বলছি? যদি ভেক্টর দুইটা সমান হয়, ওদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কি হবে? ওদের সমান। আর যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কি হবে? √2 ওই ভেক্টরের মান। ঠিক আছে, বা দুইটা ভেক্টর মনে করো √2a হবে। ঠিক আছে, পারবা তো এগুলা? আর ডাইভারজেন্স কি গুণফল? ডট গুণ করলে কি পাবো? ডাইভারজেন্স। আর সলিনয়েডাল কার সম্পত্তি? ডট গুণফলে, ডাইভারজেন্স। আর সলিনয়েডাল কখন হবে? আগত এবং নির্গত ফ্লাক্স সমান হলে কি হবে? সলিনয়েডাল। আর মান যখন ডাইভারজেন্সের শূন্য হবে তখন কি হবে? সলিনয়েডাল। আর কার্ল যদি শূন্য হয় তাহলে কি হবে? অঘূর্ণনশীল। আর সেটা কেমন থাকবে? সংরক্ষণশীল থাকবে। ক্লিয়ার? তাহলে পারবো আমরা? ওকে, ডান। আশা করি এটা তোমরা মিলাই নিতে পারবা। ঠিক আছে, 1 সেকেন্ড আমি একটু অফ করি।